বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি অন্যতম, তার পিছনে বেশ অনেকগুলো কারণ আছে। সবার প্রথম কারণ হচ্ছে যে তার লেখা উপন্যাস দুর্গেশ নন্দিনী সেটা হচ্ছে প্রথম বাংলা সাহিত্যের একটা সার্থক উপন্যাস। পেরে চাঁদ মিত্র বলে একজন লেখক, তিনি একটা বই লেখেন যেটার নাম হচ্ছে আলালের ঘরের দুলাল, যেটাকে একটা প্রথম বাংলা সাহিত্যের উপন্যাস হিসেবে ধরা হয়। কিন্তু এটা একটা সার্থক উপন্যাস নয়, কারণ উপন্যাসের যে সাধারণ যে গঠন, তার যে গঠন প্রণালীগুলো হয়, তার মধ্যে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়, সেগুলো পুরোপুরি ঠিক এই আলালের ঘরের দুলালের মধ্যে নেই। সেই জন্য একটা সার্থক বাংলা সাহিত্যের উপন্যাস হিসেবে ধরা হয়ে থাকে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসটিকে, যেটা সম্পর্কে আমরা সবাই কম বা বেশি জানি, যেটা 1865 সালে প্রকাশিত হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই বঙ্কিমচন্দ্রের সমগ্র তার জীবনে তিনি অনেক কিছু লিখে গেছেন, তার সেই উপন্যাসগুলোর যে থিম, তার যে স্ট্রাকচার, তার উপন্যাসের যে প্লট, ক্যারেক্টার, সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমরা এটা জানবো তার উপন্যাসের যে আইডিওলজি বা তার যে বিশ্বাস, যেটা তিনি পাঠকের মধ্যে পৌঁছে দিতে চেয়েছেন, তার সাথে অন্যান্য লেখক যেমন বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথ ঠাকুরের কি পার্থক্য আছে। একটা কম্প্যারেটিভ এডুকেশন আমরা এখানে তৈরি করার চেষ্টা করব। ওকে, তো সবার প্রথমে আমরা বঙ্কিমচন্দ্রের মেজর যে রাইটিং সেগুলো সম্পর্কে একবার জেনে নিই। নাও, বঙ্কিমচন্দ্রের সমস্ত বইগুলো আমার কাছে আছে। এটা একটা বই যেটা হচ্ছে বঙ্কিম রচনাবলী প্রথম খণ্ড। ওকে, এই বইটা প্রকাশিত হয়েছে কামিনী প্রকাশালয়ের দ্বারা। ওকে, কামিনী প্রকাশালয়ের দ্বারা, এবং এতে বঙ্কিমচন্দ্রের প্রধান প্রধান উপন্যাসগুলো সবগুলোই দেওয়া আছে, যেগুলো আর কি ওনার সব যে উপন্যাসগুলোর জন্য আমরা ওনাকে মনে রাখি। ওকে, এবং এই বইটা 936 পৃষ্ঠার বই, খুবই বড় একটা বই। ওকে, এবার যদি আমরা একটা একটা করে দেখি, তাহলে বঙ্কিমচন্দ্রের এটা একটা বই যেটার নাম হচ্ছে বিষ বৃক্ষ, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বই, খুবই ভালো একটা লেখা বঙ্কিমচন্দ্রের, এটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এছাড়া হচ্ছে দুর্গেশ নন্দিনী, যেটা প্রথম সার্থক উপন্যাস বললাম আমরা একটু আগে, সেটা নিয়েও আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। ওকে, এই বইটা খুবই ছোট বই, 104 পৃষ্ঠার বই। ওকে, এছাড়া আছে কপালা কুণ্ডলা, যেটা বঙ্কিমচন্দ্রের অন্যতম আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা বই, যেটা সাহিত্য সঙ্গী প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে, এবং এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 70 পৃষ্ঠা, ছোট। ওকে, বেশ ছোট। এরপর হচ্ছে দেবী চৌধুরানী, অত্যন্ত বিখ্যাত একটা উপন্যাস, এবং এটা খুব শীঘ্রই বাংলাতে একটা সিনেমা আকারে অ্যাডপ্ট করা হচ্ছে, এবং এটা প্রকাশনী হচ্ছে কামিনী প্রকাশালয় থেকে এটা প্রকাশ করা হয়েছে এই বইটা। এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 95। ওকে, 95 পেজেস। ঠিক আছে, বঙ্কিমচন্দ্রের সবকটা উপন্যাসই কম বা বেশি ছোট। এরপর হচ্ছে চন্দ্রশেখর, যেটা আরেকটা খুবই ভালো একটা বঙ্কিমচন্দ্রের উপন্যাস, যেটা হচ্ছে 104 পৃষ্ঠার উপন্যাস, এবং এটা প্রকাশিত হয়েছে, আমরা একবার দেখে নিই, কামিনী প্রকাশালয় থেকে এটাও। ওকে, কৃষ্ণকান্তের উইল, এটা খুবই খুবই ভালো একটা উপন্যাস। ওকে, এবং এই উপন্যাস সম্পর্কে আমি একটা তথ্য দেবো, যেটা কৃষ্ণকান্তের উইল, যেটা খুবই ভালো একটা উপন্যাস, এবং এটা 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 একটু অন্য ধরনের। বঙ্কিমচন্দ্রের বাকি লেখাগুলো ঠিক যেরকম টাইপের হয়, তার থেকে একটু আলাদা ঘরানার বা আলাদা সেটিংসের এই উপন্যাসটা। এবং এই উপন্যাস সম্পর্কে আমি একটা তথ্য দেবো, যেটা অনেকেই রেকগনাইজ করে না বা করতে ভুলে যায়, বাট সেটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। ওকে, যেটা একটু পরে আমরা আসছি। এটা 120 পৃষ্ঠার একটা উপন্যাস, এবং খুবই ভালো উপন্যাস। এর মধ্যে সাইকোলজিক্যাল বেশ অনেকগুলো ইস্যুস উনি তুলে ধরার চেষ্টা করেছেন। এটার 100 টাকা মূল্য, এবং এটা হচ্ছে নিউ লতিকা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। কভার পেজটা খুব সুন্দরভাবে ডিজাইন করা। ওকে, পেজগুলোও খুব ভালো, এই বইটার পেজগুলো খুবই সুন্দর। এছাড়া হচ্ছে মৃণালিনী উপন্যাসটা, এটাও বেশ ভালো উপন্যাস। ওকে, নাও এই বইটা হচ্ছে কামিনী প্রকাশালয় থেকে প্রকাশিত হয়েছে, এবং এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 112। ওকে, এটাও বেশ ছোট। এবং সবশেষে আমরা আনন্দমঠ উপন্যাস। ওকে, আনন্দমঠ উপন্যাসটা এটা হচ্ছে 120 টাকা মূল্যের, নিউ লতিকা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এবং এই বইয়ের পেজ নাম্বার হচ্ছে 128। ওকে, এই যে উপন্যাসগুলো আমি দেখালাম এখন, এই কটা উপন্যাস, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা উপন্যাস, এই 8টা উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্রের প্রধান লেখা, সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এটা ছাড়াও আরও অনেক কিছু বঙ্কিমচন্দ্র লিখে গেছেন, কিন্তু সবগুলোর মধ্যে এই 8টা উপন্যাস হচ্ছে ওনার সব থেকে গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা বেশি মনে রাখি, বা যার জন্য আজকের দিনে ওনাকে মানে বাঙালির ইতিহাসে, মানে সাহিত্যের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ একজন লেখক হিসেবে কনসিডার করা হয়। এটা ছাড়াও উনি অনেক প্রবন্ধ লিখে গেছেন,
বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলো আমি এখন দেখাতে পারলাম না, কারণ বইটা আমার কাছে থাকলেও আমার এই ঘরে বা এখানে নেই, ওটা অন্য জায়গাতে রাখা আছে, তো সেটা আমি দেখাতে পারলাম না। বাট উপন্যাসগুলো আমি সবগুলো দেখিয়ে দিলাম। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলো আজকের দিনে না পড়লেও হয়ে যায়, মানে না পড়লেও চলে, কারণ ওনার প্রবন্ধগুলো যেভাবে লেখা এবং যে বিষয়বস্তুর উপরে, তার থেকে অনেক অনেক ভালো লেখা এখন বেরিয়ে গেছে। এবং বঙ্কিমচন্দ্র কেন সব থেকে গুরুত্বপূর্ণ, ওনার উপন্যাস নিয়ে আলোচনা করার আগে আমরা এটা বুঝবো যে সবার প্রথম হচ্ছে যে ওনার থেকেই বাংলাতে উপন্যাসের যে ধারাটা সেটা সৃষ্টি হয়, উপন্যাসের সূচনাটা ওনার দিয়েই হয়। ওকে, বাংলা সাহিত্যে যদি তুমি কাউকে এটা জিজ্ঞাসা করো যে প্রথম ডিটেকটিভ উপন্যাস কে লিখেছেন, তাহলে তার উত্তরটা হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়। প্রিয়নাথ মুখোপাধ্যায় একজন কলকাতা পুলিশের একজন দারোগা ছিলেন। তিনি কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন কর্মচারী ছিলেন প্রায় ৩৩ বছর ধরে, এবং তিনিই প্রথম বাংলা সাহিত্যে ডিটেকটিভ শব্দটাকে প্রচলিত করেন, এবং তিনি প্রথম অ্যাকচুয়ালি ডিটেকটিভ নিয়ে উপন্যাস লেখেন। পরবর্তীকালে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, আমরা কাকাবাবুর উপন্যাসও পাই, এক ধরনের ডিটেকটিভ, ফেলুদা, ব্যোমকেশ বক্সী। কিন্তু এটা অনেকেই জানে না যে ডিটেকটিভ এই যে শব্দটা প্রথম, মানে গোয়েন্দা শব্দটা প্রথম বাংলা সাহিত্যে কে লিখেছিল, সেটা আর কেউ নয় বরঞ্চ বঙ্কিমচন্দ্র। এটা কিন্তু অনেকেই মিস করে যায়। বঙ্কিমচন্দ্রের উপন্যাস কৃষ্ণকান্তের উইলে শেষ একদম লাস্টের দিকে একটা জায়গা আছে যেখানে তিনি লেখেন যে তখন যশোর হইতে ফিচেল খাঁ নামে একজন সুদক্ষ ডিটেকটিভ ইন্সপেক্টর প্রেরিত হইল। অর্থাৎ ফিচেল খাঁই হচ্ছে প্রথম বাংলার ডিটেকটিভ, যেটা বঙ্কিমচন্দ্রের উপন্যাসে পাওয়া যায় না। ফিচেল খাঁ এই উপন্যাসের কৃষ্ণকান্তের উইল উপন্যাসে প্রধান চরিত্র নয়, বা মানে উনি একটা গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যেই আছেন, কিন্তু অল্প সময়ের জন্য উপন্যাসে আসে এবং তারপর চলে যায়, বেশ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, এবং বেশি তার সম্পর্কে কথা বলা হয় না। সেই জন্য আমরা এটাকে একটা ডিটেকটিভ আকারে, ডিটেকটিভ চরিত্র আকারে মানে ভাবি না অত বেশি। কিন্তু বঙ্কিমচন্দ্রটা লিখে গেছেন ফিচেল খাঁ হচ্ছে একজন ডিটেকটিভ ইন্সপেক্টর, একজন গোয়েন্দা, ঠিক আছে। সুতরাং তথ্যগত দিক থেকে, যেটা অনেক জেনারেল নলেজের বইতে বা বিভিন্ন জায়গাতে লেখা হয়ে থাকে যে প্রিয়নাথ মুখোপাধ্যায় হচ্ছে তিনি প্রথম ডিটেকটিভ সম্পর্কে বাংলা সাহিত্যে আলোচনা করেছেন বা ডিটেকটিভ স্টোরিজ লিখেছেন, সেটা আদতে পুরোপুরি সঠিক নয়। তার আগে বঙ্কিমচন্দ্র কিন্তু ডিটেকটিভ শব্দটাকে ব্যবহার করেছেন এবং তার উপন্যাসের মধ্যে সেরকম একটা চরিত্রকে আলোচনা করেছেন। ওকে, তো এই ছিল আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এবার আমরা আসি একটা লিটারারি ডিসকাশনে বঙ্কিমচন্দ্র সম্পর্কে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার যে ল্যাঙ্গুয়েজ, তিনি যে ধরনের শব্দ ব্যবহার করেন তার বেশিরভাগ শব্দ সংস্কৃত থেকে তুলে নেওয়া, যার ফলে তার শব্দগুলো বেশ একটু খটোমটো টাইপের হয়। কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার, বাক্য যখন আমরা দেখি বা প্যারাগ্রাফ যখন দেখি, শব্দের তুলনায় একটু সহজ হয়। বিরাট যে অসম্ভব কঠিন তেমনটা নয়, ঠিক আছে। বাট ওনার লেখার মধ্যে একটা লিটারারি থিম বা একটা সাহিত্যিক যে ভ্যালু, সেটা খুব ভালোভাবেই উঠে আসে। এবং যেহেতু উনি সংস্কৃত থেকে বিভিন্ন শব্দ ব্যবহার করেন, যার ফলে ওনার লেখাটাকে অনেক শক্ত বা অনেক পোক্ত তৈরি করে, যেটা শরৎচন্দ্রের লেখার মধ্যে আমরা পাই না। ওকে, কিন্তু শুধুমাত্র শব্দ এবং বাক্য বা এই যে রাইটিং যে স্টাইল, সেটা অনেক উচ্চ মাত্রার হলেও ওনার লেখার যে বিষয়বস্তু সেটা কিন্তু ততটা উচ্চমাত্রার হয়ে উঠতে পারেনি। কেন এবং কিভাবে? নাও সবার প্রথমে আসি আইডিওলজিক্যাল ডিফারেন্স সম্পর্কে। যদি আমরা ফর এক্সাম্পল বঙ্কিমচন্দ্রের আমরা দেবী চৌধুরানী উপন্যাসটার কথা ভাবি, দেবী চৌধুরানী উপন্যাসের গল্পটা ছোট্ট করে বলি। এখানে হচ্ছে একজন নারী আছে যে কোনোভাবে তার জীবনের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সে জঙ্গলের মধ্যে একটা ডাকাত দলের সংস্পর্শে আসবে, এবং সেই ডাকাত দল তাকে মা বা দেবী হিসেবে সংবরণ করবে এবং তাকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেবে 5 বছর ধরে। সে বিভিন্ন রকমের আধ্যাত্মিক স্পিরিচুয়াল জিনিসপত্র শিখবে, লড়াই করা শিখবে, তরোয়াল চালানো শিখবে, ঠিক আছে। তার শরীর এবং মনকে ট্রেনিং দেবে, এবং তারপরে সে হয়ে উঠবে দেবী চৌধুরানী, সেই ডাকাত দলের সর্দার, ঠিক আছে। এবার উপন্যাসের শেষটা এইভাবে হচ্ছে যে সে দেবী চৌধুরানী হয়ে যাওয়ার পরেও তার আগে যে স্বামী ছিল, ঠিক আছে, মানে যখন সে দেবী চৌধুরানী হয়নি, সেই স্বামীর সঙ্গে তার দেখা হচ্ছে এবং এখনও সে স্টিল তার স্বামীকে ভালোবাসে, এবং সে এটা উপলব্ধি করছে যে নারীর প্রকৃত পরিচয় সমাজকে পরিবর্তন করা বা হচ্ছে একজন ডাকাত দলের সর্দার হওয়া বা একটা সোশ্যাল পলিটিক্যাল লেভেলে কাজ করা, এটা নয়। সে সমস্ত ধর্মীয় জ্ঞান, থিওলজিক্যাল যে নলেজ, বিভিন্ন স্ক্রিপচার, সেগুলো সব সে পড়েছে দেবী চৌধুরানী, যে তারপরে সে এটা রিয়েলাইজ করছে যে তার কাজ এটা নয়। সে সেই জন্য সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে চলে যাচ্ছে। যে স্বামী তাকে তার জন্য লড়াই করতে পারেনি তার বাবার সঙ্গে, তার বাবার কথা শুনে তার হাজব্যান্ড
তার ওয়াইফকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, এখন সে তার কাছেই ফিরে যাচ্ছে এবং সে তাদের সংসারে আবার মানে চলে যাচ্ছে, গিয়ে সে সব কিছু গ্রহণ করে নিচ্ছে। এবং বঙ্কিমচন্দ্র এখানে দেখাতে চাইছেন যে নারীর প্রকৃত অবস্থানটা সমাজের মাঝখানে রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক ক্ষেত্রে নয়, বরং সংসারের মধ্যে তার সমস্ত যে জ্ঞান, আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বা ধর্মীয় যে জ্ঞানগুলো, সে সেটা কাজে লাগাবে অসীম ধৈর্যের সাথে, এবং তার পরিবারের মধ্যে যে সমস্ত বিষয়বস্তু, খুঁটিনাটি যে সমস্ত সমস্যা তার মধ্যে, যেটা একটা বিরাট বড় একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স। সেই তুলনায় ফর এক্সাম্পল যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেখি বা আমরা শরৎচন্দ্রের লেখা দেখি, সেখানে নারী কিন্তু অনেক বেশি স্বাধীন, ঠিক আছে, নারী অনেক বেশি স্বাধীনতা পেয়েছে। এটা হচ্ছে একটা বিরাট বড় ডিফারেন্স। যেমন যদি শরৎচন্দ্রের আমরা শ্রীকান্ত উপন্যাসই দেখি না কেন, বা অন্য যে কোনো উপন্যাসই দেখে নিই না কেন, সেখানে নারীর যে বিচরণ ক্ষেত্রটা সমাজে, সেটা অনেক অনেক বেশি সীমানাকে ভেঙে বেরিয়ে আসে। কিন্তু বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে সেটা পুরোপুরি হয়ে উঠতে পারেনি। অনেক জায়গাতে হয়ে উঠলেও আবার অনেক জায়গাতে তিনি নারীকে একটা সীমানার মধ্যে বেঁধে রাখার চেষ্টা করেছেন, যেটা একটা বেসিক ক্রিটিসিজম। কারণ যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায় উপন্যাসটা দেখি, সেখানে একটা ক্লিয়ার কাট টেনশন এক্সিস্ট করে আইডিওলজি এবং পার্সোনাল লাভ বা এরোটিক লাভ। যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায় উপন্যাসটা দেখি, এলআর 4 অধ্যায়, তাহলে আমরা এটা দেখতে পাবো যে সেখানে একটা ক্লিয়ার কাট ডিস্টিংশন আছে আইডিওলজি এবং এরোটিক লাভ। আইডিওলজি একটা গ্রুপ অফ পিপল, তারা সমাজকে সংস্কার করার চেষ্টা করছে, তারা একটা বিদ্রোহ ঘোষণা করছে, তারা সমাজের জন্য তাদের জীবন, তাদের ফ্যামিলি সব কিছু ত্যাগ করে দিচ্ছে, স্যাক্রিফাইস করে দিচ্ছে একটা বিদ্রোহ করার জন্য, ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামী হিসেবে। অন্যদিকে যদি আমরা দেখি, তাদের মধ্যে দুজন চরিত্র আছে, তারা একে অপরকে ভালোবাসে, তারা একদম মানে নিগুড় প্রেম তাদের মধ্যে আছে। কিন্তু যদি তারা প্রেমকে অভ্যাস করতে চায়, সেটাকে তারা সারা জীবন ধরে রাখতে চায়, তাহলে তারা সেই আইডিওলজি, তাদের যে সেই পলিটিক্যাল আইডিয়াটা, সেটা থেকে তাদেরকে সরে আসতে হবে। তাহলে তাদেরকে বেছে নিতে হবে যে কোনো একটা জিনিস, আইদার পলিটিক্যাল আইডিওলজি নাকি পার্সোনাল লাভ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছেন যে পার্সোনাল লাভ মানে প্রকৃত প্রেম বা ভালোবাসা, এটা সব কিছুরই ঊর্ধ্বে। পলিটিক্যাল আইডিওলজিটা সব কিছুর ঊর্ধ্বে নয়। পলিটিক্যাল আইডিওলজি যদি ভালোবাসা বা প্রেমের বিরুদ্ধে কাজ করে, অন্য মানুষকে ভালোবাসার বিরুদ্ধে কাজ করে, তাহলে সেটা দ্যাটস নট এ গুড আইডিওলজি। এটাই তিনি এখানে দেখাতে চেষ্টা করছেন। কিন্তু আমরা যখন বঙ্কিমচন্দ্রের লেখা দেখি, সেখানে কিছু কিছু এমন জায়গা আছে, যেমন ফর এক্সাম্পল যেখানে আমরা এটা দেখতে পাই যে পলিটিক্যাল আইডিওলজিকে বঙ্কিমচন্দ্র অনেক অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, ঠিক আছে, এবং তিনি এই দুটো জিনিসের মধ্যে, পলিটিক্যাল আইডিওলজি এবং পার্সোনাল লাভের মধ্যে কোনোভাবে একটা সিনথেসিস বা একটা ব্যালেন্সকে ডেভেলপ করার চেষ্টা করছেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ক্লিয়ার কাট, তার কাছে লাভটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট পলিটিক্যাল আইডিওলজির থেকে, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের যে গঠন প্রণালী, তার মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস যেটা বারবার তার লেখার মধ্যে উঠে এসেছে, সেটা হচ্ছে কি ড্রিম সিকোয়েন্স। যে সময় বঙ্কিমচন্দ্র লিখছে, সেই সময় পর্যন্ত উনি মানে তখন ড্রিম সিকোয়েন্সকে একটা উপন্যাসের মধ্যে ইনক্লুড করা, এটা অত্যন্ত একটা আধুনিক বিষয়। তিনি সেই সময় বসে প্রথম বাংলা সাহিত্য উপন্যাস লিখছেন, তার উপন্যাসের মধ্যে কিন্তু ড্রিম সিকোয়েন্স উনি ইউজ করেছেন। যেমন চন্দ্রশেখর উপন্যাসের মধ্যে একটা মহিলা চরিত্র আছে, সে যখন অত্যন্ত কষ্ট, যন্ত্রণা এবং দুঃখ পায়, একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সে একটা ড্রিম সিকোয়েন্স দেখে, সে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে, এবং একটা নদীর মধ্যে দিয়ে সে যাচ্ছে, এবং তার আশেপাশে নদীতে অনেকগুলো কঙ্কাল, খুলি মানে মরার মাথা, খুলি, পাঁজর ইত্যাদি ইত্যাদি তার জলের সঙ্গে ভেসে যাচ্ছে, এবং অত্যন্ত ভয়ানক একটা দৃশ্য সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। এবং তার স্বপ্ন দেখার যে প্রকৃতি এবং তার জীবনের যে ঘটনা, তার মধ্যে একটা অ্যাবসার্ড কানেকশান, মানে পুরোপুরি একটা লজিক্যাল কানেকশান না, বরঞ্চ একটা উইয়ার্ড কানেকশান এক্সিস্ট করে, ঠিক আছে, যেটা তিনি তার ড্রিম সিকোয়েন্সটা, অর্থাৎ ড্রিম সিকোয়েন্সের যে লজিকটা, সেটাই উপন্যাসের মধ্যে মেনটেন করা হয়েছে। এমনি যে সেটা ড্রিম সিকোয়েন্স দিয়ে দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম এমনটা নয়, বরঞ্চ কেন দিচ্ছে বা কী রকম সিচুয়েশানে সেটা মেনটেন করা হয়েছে। এছাড়া হচ্ছে আমরা দেখতে পাই কি আনন্দমঠ উপন্যাস বা দুর্গেশ নন্দিনী উপন্যাসের মধ্যেও ড্রিম সিকোয়েন্স উনি ব্যবহার করেছেন। ওনার মাল্টিপল উপন্যাসের মধ্যে উনি ড্রিম সিকোয়েন্স ব্যবহার করেছেন, এবং সম্ভবত কোনো একটা উপন্যাসে উনি 2টো ড্রিম সিকোয়েন্স ব্যবহার করেছেন, মোস্ট প্রবাবলি সেটা চন্দ্রশেখর উপন্যাসের মধ্যে। ওকে, তো ড্রিম সিকোয়েন্স ওনার উপন্যাসের যে গঠন প্রণালী, তার মধ্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটা কিন্তু আমরা সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুর বলা যাক বা বঙ্কিম বা হচ্ছে ফর এক্সাম্পল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা আমরা যদি দেখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের লেখার মধ্যে কিন্তু এটা আমরা অতটা বেশি দেখতে পাই না, বা প্রায় অলমোস্ট আমরা দেখতে পাই না, ঠিক আছে। ইনফ্যাক্ট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে আমরা তেমন কোনো ড্রিম সিকোয়েন্স দেখি না।
যদি আমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাস দেখি সেখানে আমরা দুটো জিনিস খুব ভালো করে অবজার্ভ করতে পারি। একটা হচ্ছে এরোটিক লাভ বা রোম্যান্টিক লাভের একটা সুপ্রিমেসি, আর একটা হচ্ছে কি অ্যাস্থেটিক, আর একটা হচ্ছে ডগম্যাটিক বিষয়বস্তু। কিভাবে? নাও বঙ্কিমচন্দ্র কোথাও পুরোপুরি এটা বলেননি যে সতীদাহ প্রথাটা সঠিক বা এটা করা উচিত, বাট তিনি বিভিন্ন জায়গাতে এমন জিনিস বলেছেন যেটা ইনডাইরেক্টলি যেন এটা উনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, গ্রহণ করে নিচ্ছেন। এটা নিয়ে অনেক স্কলার অনেক রকমের আলোচনা করেছেন, অনেকে ওনাকে প্রচুর ক্রিটিসাইজ করেছেন, অনেকে আবার বলেছেন না উনি তো ডিরেক্টলি কোথাও কিছু বলেননি, ইত্যাদি ইত্যাদি। বাট আমরা সেই বিষয়ে এখন তর্ক বিতর্কতে যাচ্ছি না। শুধুমাত্র এইটুকু মনে রাখতে হবে যে বঙ্কিমচন্দ্র পুরাতন এবং নতুন এই দুইয়ের মধ্যে কিন্তু পুরাতনকেই বেশিভাবে গ্রহণ করে নিয়েছেন। তার উপন্যাসের মধ্যে সন্ন্যাসী, বিভিন্ন রকমের মঙ্ক বা হচ্ছে যারা থিওলজিশিয়ান হয় বা যারা হচ্ছে প্রকৃত হিন্দু ধর্ম মেনে চলে, তাদেরকে অনেক একটা সুপ্রিম জায়গাতে উনি দেখিয়েছেন। যেমন যদি আমরা দেখি আনন্দমঠ উপন্যাসের কথা, আনন্দমঠ উপন্যাসে যারা বিদ্রোহ করছে তারা কিন্তু অ্যাকচুয়ালি মঙ্কস, তারা হচ্ছে একজন সন্ন্যাসী, তারা হচ্ছে সমাজের বিরুদ্ধে, মানে রাজ্যে যে সমস্ত অরাজকতা হচ্ছে তার বিরুদ্ধে বিদ্রোহ করছে। দেবী চৌধুরানীতে আমরা যদি দেখি তাহলে যারা হচ্ছে ডাকাত দল তারা কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের সন্ন্যাসী। ঠিক আছে, তো আমরা বারবার এই ঘটনাটা দেখতে পাই যে হিন্দু ধর্মের যে সমস্ত নিয়ম, তার যে স্ক্রিপচার্স, তার যে রুলস বা সেখানে যে ধরনের রিচুয়ালস মেনে চলা হয়, সেই জিনিসগুলোকে তিনি একটা সুপিরিয়র জায়গাতে বসাচ্ছেন এবং আধুনিকতা বা মডার্নিটি বলতে আমরা যেটা বুঝি, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে, সেটাকে উনি মানে গ্রহণ করছেন না পুরোপুরি। এবারে যদি আমরা দেখি বঙ্কিমচন্দ্রের এই যে অবস্থান বা প্রকৃতি, তার সাথে অন্যান্য লেখকদেরকে আমরা যদি তুলনা করি, ফর এক্সাম্পল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি তার লেখার মধ্যে বারবার করে এটা দেখিয়েছেন, তিনি নতুনকে গ্রহণ করছেন কিন্তু পুরাতনকে তিনি ভুলে যাচ্ছেন এমনটা নয়। তিনি নতুন এবং পুরাতনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে বারবার করে কনফ্রন্ট করছেন। তিনি তার মধ্যে কোনো একটাকে গ্রহণ করছে এমনটা নয়, বা তার মধ্যে একটা সিনথেসিস তৈরি করার চেষ্টা করছেন এমনটা নয়। তিনি জাস্ট দুটো জিনিসের যে টেনশন সেটাকে তার সামনে এসে বারবার দাঁড়াচ্ছেন। বিশেষ করে এই জিনিসটা আমরা দেখতে পাই কি তার লেখা বিখ্যাত উপন্যাস হাঁসুলিবাকের উপকথা বা আরোগ্য নিকেতনেও আমরা এই জিনিসটা দেখতে পাই। হাঁসুলিবাকের উপকথার মধ্যে যে দুটো প্রধান চরিত্রের উপরে গঠন করা হয়েছে, তার মধ্যে একটা চরিত্র যে বয়স হতে থাকছে তার দিনের পর দিন এবং সে একটা সময় গিয়ে মারা যাবে শেষে, অলমোস্ট একদম উপন্যাসের শেষ ভাগে। আর একটা চরিত্র যে হচ্ছে আধুনিক, যে হচ্ছে যেখান থেকে টাকা পাচ্ছে বা হচ্ছে নতুন ধরনের কাজকর্ম করতে চাইছে আর কি সমাজে, যে কাজগুলো অন্যরা মনে করে শ্লেচ্ছদের কাজ, যে কাজটা তার করা উচিত নয়, ঠিক আছে, কিন্তু যে পুরানো নিয়ম কানুন রীতি মেনে চলতে চায়। আরেকটা চরিত্র সে তার মতো করে সেই জিনিসটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই দুইয়ের মধ্যে একটা টেনশন সবসময় আমরা দেখতে পাই হাঁসুলিবাকের উপকথা উপন্যাসের মধ্যে। কিন্তু বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই না। বঙ্কিমচন্দ্র হচ্ছে তিনি প্রকৃত মানে প্রাচীনতা আমাদের সভ্যতার, সেটাকে তিনি গ্রহণ করছেন এবং আধুনিকতাকে দূরে সরিয়ে রাখছেন। এবং সময়কাল বা ইতিহাস যেভাবে এগিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে তার এই যে ডিফেন্স সেটা পুরোপুরি সঠিক নয়। কারণ এখন আমরা আজকের দিনে এটা বোঝা খুবই সহজ যে আমরা প্রাচীনতাকে রক্ষা করতে পারি, কিন্তু আধুনিকতাকে পুরোপুরি রিফিউজ করে দিয়ে বাদ দিয়ে আমরা কখনোই সভ্যতাতে এগিয়ে যেতে পারবো না, সেটা কখনোই সম্ভব নয়। ইকোনমিক দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে, সোশ্যাল ভ্যালুসের দিক থেকে, কালচারের দিক থেকে সেটা কখনোই পসিবল নয়। ইনফ্যাক্ট শরৎচন্দ্রও এই দিক থেকে অনেক বেশি ম্যাচিওর ছিলেন বঙ্কিমচন্দ্রের তুলনায়। তিনি কিন্তু আধুনিকতাকে অনেক বেশি গ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্রের থেকে। ওকে, এবারে আসি অ্যাস্থেটিক্স আর সুপ্রিমেসি অফ লাভ। বঙ্কিমচন্দ্র যতই ধর্মীয় বিষয়ে কথা বলে থাকুক না কেন বা হিন্দু ধর্মকে যত বেশি গ্লোরিফাই করে থাকুক না কেন, তিনি কিন্তু প্রেম বা ভালোবাসা এই জিনিসটাকে কখনোই সেই রিলিজিয়াস বিষয়বস্তুর এগেনস্টে বা তার অপোজিশনে বসায়নি। সাধারণত তিনি যখন সন্ন্যাসীদেরকে অনেক বেশি একটা সুপ্রিম জায়গাতে বসাচ্ছেন, তো একজন মঙ্কের লাইফ কেমন হয় বা যে কোনো ধর্মীয়, সেটা বৌদ্ধিজম হোক বা হিন্দুজম হোক, তাকে তোমরা দেখতে পাবে যে রোম্যান্টিক লাভকে সেখানে কোনো জায়গা দেওয়া হয় না। তুমি যদি প্রকৃত মঙ্ক হতে চাও তাহলে তুমি রোম্যান্টিক লাভকে মানে সেখান থেকে ইন্সপিরেশন নিতে পারো না, বা তুমি সেই জিনিসটা তোমার জীবনে এক্সপ্লোর করার সুযোগ পাবে না, তোমাকে সেই সব কিছু ত্যাগ করে যেতে হবে। কিন্তু বঙ্কিমচন্দ্রের উপন্যাসে একটা অদ্ভুত জিনিস, তিনি যখন হিন্দুজমকে অনেক বেশি উপরে দেখাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু রোম্যান্টিক লাভকে কোনোভাবে ছোট করছেন না। তার উপন্যাস ফর এক্সাম্পল যদি আমরা দেখি দেবী চৌধুরানী, যদি আমরা দেখি, অথবা হচ্ছে ফর এক্সাম্পল আনন্দমঠ উপন্যাস দেখি, প্রত্যেকটা মৃণালিনী উপন্যাস যদি আমরা দেখি, ঠিক আছে, প্রত্যেকটা উপন্যাসে কিন্তু উনি শেষ প্যারাগ্রাফের দিকে বা শেষের দিকে এসে তিনি দেখাচ্ছেন যে প্রেম বা ভালোবাসা এই জিনিসটা অলমোস্ট একটা ডিভাইন জিনিস। ঠিক আছে,
সন্ন্যাসীরাও তারা সব কিছু ত্যাগ করে দিয়ে যে জিনিসটা অর্জন করছে, যে মানুষটা তার জীবনের সমস্ত কিছু কোনো একজন মানুষের জন্য ত্যাগ করে দিচ্ছে এবং সমস্ত মৃত্যু, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করে নিচ্ছে, ইনফ্যাক্ট নিজে মৃত্যুর মুখে চলে যাচ্ছে, তা সেও হয়তো এমন একটা জিনিস উপলব্ধি করছে যেটা হচ্ছে ডিভাইন, এক্সট্রিমলি ডিভাইন হতে পারে, সেটা সেই সন্ন্যাসী বা মঙ্কদের যে এক্সপিরিয়েন্স তার থেকেও অনেক বেশি সুপিরিয়র, যেটা তিনি তার উপন্যাসের মধ্যে অ্যাকচুয়ালি বলেছেন। ঠিক আছে, মৃণালিনী উপন্যাসের মধ্যে তিনি সেটা সেই ধরনের কথাবার্তা আলোচনা করেছেন। ওকে, চন্দ্রশেখর উপন্যাসের মধ্যে তার কিছু অংশ আমরা দেখেছি। ওকে, তো তিনি প্রেম বা ভালোবাসাকে সেই স্পিরিচুয়ালিটি বা রিলিজিয়াস রিচুয়ালস তার বিরুদ্ধে দাঁড় না করিয়ে তার সমতুল্য স্তরে তিনি দাঁড় করাচ্ছেন, যেটা অত্যন্ত একটা যে কোনো একজন ট্রু আর্টিস্টের জন্য যেটা অ্যাকচুয়ালি মানে খুবই ভ্যালুয়েবল জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলোর যে গঠনটা সেটা হচ্ছে কি, তার উপন্যাসে যে একটা পলিটিক্যাল নেচার থাকে, তার উপন্যাসের মধ্যে অনেক বেশি রাজনৈতিক বিষয়বস্তু থাকে। একটা চরিত্র আরেকটা চরিত্রের জন্য ওখানে চলে যাচ্ছে, একজন আরেকজনকে ভালোবাসে, তার মধ্যে সামাজিক একটা গোলযোগ ঘটে আছে, ঠিক আছে, কোনো একটা যুদ্ধের আয়োজন চলছে, ঠিক আছে, বা কোনো দেশের রাজা অন্য দেশকে আক্রমণ করছে, ইত্যাদি ইত্যাদি। একটা পলিটিক্যাল নেচার তার মধ্যে সবসময় থাকে এবং তার মধ্যে প্রেম, ভালোবাসা, আমাদের ব্যক্তিগত যে আবেগ সেটা উঠে আসে। এবং তার উপন্যাসগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটা হিস্টোরিক্যাল ড্রামা এবং রোম্যান্সের মধ্যে থাকে, অর্থাৎ তার উপন্যাস ইতিহাসের কোনো একটা মানে সিচুয়েশনের মধ্যে অবস্থান করে, ইতিহাসের মধ্যে থাকে। তার উপন্যাসের মধ্যে অনেকগুলো চরিত্র থাকে। যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস দেখি তাহলে আমরা দেখতে পাবো, ধরা যাক ফর এক্সাম্পল ঘরে বাইরে উপন্যাস যদি আমরা দেখি, সেখানে 4টে প্রধান চরিত্র আছে এবং সেই 4টে চরিত্রের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ততটা বেশি গুরুত্বপূর্ণ নয়। সেই ঘটনার পিছনে তাদের মনে যে আবেগগুলো উঠে আসে, যে সাইকোলজি, সেই জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ ঘরে বাইরে উপন্যাস বা যদি আমরা নৌকাডুবি উপন্যাস দেখি সেক্ষেত্রে। কিন্তু বঙ্কিমচন্দ্রের উপন্যাসের গঠন কিন্তু তেমন নয়। এখানে সাইকোলজি এবং অবজেক্টিভ যে ঘটনাগুলো ঘটছে সেই দুটো একসাথেই মিলেমিশে উঠে আসছে, দুটোই সমান গুরুত্ব পাচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের ক্ষেত্রে একটা ঘটনা ঘটলো, এটা ড্রামাটিক কিছু ঘটছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট তার পিছনে তাদের মনস্তত্ত্বটা কি, তারা কিভাবে ভাবছে, কি চিন্তা করছে সেটা। যদি আমরা ফর এক্সাম্পল শেষের কবিতার কথা ভাবি সেক্ষেত্রেও সেম। তাহলে আর রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মধ্যে আমরা কি দেখি, 3-4টে চরিত্র থাকে, 4টে বা 5টা এরকম, খুব কম সংখ্যক চরিত্রের মধ্যে পুরো ঘটনাটা বা পুরো উপন্যাসটা চলতে থাকে, কিন্তু অত্যন্ত গভীর হয় বিষয়গুলো। কিন্তু বঙ্কিমচন্দ্রের উপন্যাস যদি আমরা দেখি সেখানে অনেকগুলো চরিত্র থাকে এবং সেই চরিত্রগুলোর মধ্যে যে সম্পর্ক সেটা বেশ জটিল রকমের সম্পর্ক হয় এবং সেই উপন্যাসের মধ্যে শুধুমাত্র সাইকোলজিক্যাল বা মানসিক বিষয়গুলো উঠে আসে এমনটা নয়, বরঞ্চ অনেকগুলো ঘটনা, অনেক রাজনৈতিক বিষয়, অনেক ইতিহাসের বিষয় উঠে আসে, যার ফলে উপন্যাসটা অনেক বেশি কমপ্লেক্স, অনেক বেশি জটিল হয়ে যায়। অর্থাৎ এখানে হচ্ছে চওড়া উপন্যাসের সেটা অনেক বেশি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের তুলনায়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চওড়ায় কম হয় কিন্তু গভীরতা অনেক বেশি থাকে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের যে গভীরতা বেশি থাকে না এমনটা নয়, কিছু কিছু জায়গায় উপন্যাসের মধ্যে তিনি সেই গভীরতাটাকে মানে টাচ করেন, কিন্তু সমগ্র উপন্যাস জুড়ে সেই গভীরতাটাকে তিনি ধরে রাখেন না, কারণ তাকে উপন্যাসটাকে তিনি বিস্তৃতও করতে চান অনেকগুলো চরিত্রের বিভিন্ন রকমের জটিল সম্পর্কের মাধ্যমে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের সাথে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের একটা বিশেষ সম্পর্ক আছে। নাও বঙ্কিমচন্দ্র তার যে উপন্যাসগুলো সেগুলো অ্যাকচুয়ালি নন ট্রান্সেন্ডেন্টাল রাইটিং। ট্রান্সেন্ডেন্টাল মানে হচ্ছে এমন একটা লেখা যেটা সব কিছুর বিয়ন্ডে, সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু বঙ্কিমচন্দ্রের লেখা কিন্তু তেমনটা নয়। বঙ্কিমচন্দ্রের সমস্ত উপন্যাসের মধ্যে তিনি একটা সামাজিক, রাজনৈতিক কোনো একটা সমস্যা সেটাকে সমাধান করার চেষ্টা করছে, একটা কোনো টেনশান আছে, একটা কোনো প্রবলেম আছে, একটা কোনো সমস্যা আছে, তার সম্পর্কে বা তার আশেপাশে বা তার চারিদিকে তার উপন্যাসটা তিনি আয়োজন করছেন। যেমন ফর এক্সাম্পল আনন্দমঠ উপন্যাসের কথা যদি আমরা ভাবি তাহলে সেই উপন্যাসে আমরা কী দেখতে পাচ্ছি, সেখানে একটা সামাজিক মুভমেন্ট, যেমন আনন্দমঠ উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি একটা সামাজিক মুভমেন্ট বা একটা সমাজের যে গঠন সেটাকে পরিবর্তনের কথা বলছেন, তার জন্য অনেক বিদ্রোহ চলছে। বা মৃণালিনী উপন্যাসের ক্ষেত্রে একটা রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করছেন, দুজন মানে বিভিন্ন রাজার মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেখানে তিনি একজন সিদ্ধ পুরুষ তার একজন ছাত্রকে, একজন শিষ্যকে পাঠাচ্ছে কিছু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, সে আবার অন্য কারুর প্রেমে পড়েছে এবং যাতে তার প্রেমের দ্বারা সে যাতে অন্য পথভ্রষ্ট না হয়ে যায় সেজন্য তাদের দুজনের মধ্যে দেখা করার কথা তিনি বারণ করে দিয়েছেন সেই সিদ্ধ পুরুষ। ওকে, যদি আমরা ফর এক্সাম্পল চন্দ্রশেখর উপন্যাস দেখি সেখানেও বিভিন্ন রকমের রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতির কথা আলোচনা করা হয়েছে।
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্রের উপন্যাসে কোনো একটা সমস্যার সমাধানের কথা তিনি চেষ্টা করছেন প্রত্যেকটা উপন্যাসে, কম বা বেশি। কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস যদি আমরা দেখি, সেখানে কিন্তু তিনি তেমনটা চেষ্টা করছেন না। ফর এক্সাম্পল, আমরা যদি পথের পাঁচালীর কথা ভাবি অথবা দেবযানের কথা ভাবি, ঠিক আছে, সেখানে চরিত্রগুলো যেমন পথের পাঁচালীতে অপু এবং দুর্গার গল্প, যেখানে তারা অনেক গরিব, তাদের টাকা পয়সা অনেক কম, তাদের বাবা বাড়িতে থাকে না, বিভিন্ন রকমের সমস্যা আছে, তাদের সমাজটা অত্যন্ত পিছিয়ে পড়া একটা সমাজ, একটা গ্রামের প্রত্যন্ত একটা জায়গার মধ্যে তারা আছে। কিন্তু তাদের জীবনের সেই যে ইকোনমিক লেভেলের যে স্ট্রাগল বা সেই বিষয়গুলো কিন্তু উঠে আসে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সমস্যাটাকে সমাধান করার জন্য কোনো একটা উদ্দেশ্য দিচ্ছে বা কোনো একটা পারপাস দিচ্ছে, এমনটা তিনি করছেন না। বরং সেই সমস্যাটার মধ্যেই, তার নিচেই তারা বসবাস করছে এবং সেখানে তারা প্রকৃতিকে দেখছে। একটা ট্রেন চলে যাচ্ছে, কাশফুলের মধ্যে তারা দৌড়ে দৌড়ে সেই ট্রেনটাকে দেখার চেষ্টা করছে। বাঁশ গাছের যে ঝাড়, সেখানে তারা গল্প করছে। বাগানের মধ্যে কোথাও হয়তো তারা পেয়ারা, অন্যের পেয়ারা পেড়ে নিয়ে খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সেই প্রকৃতিকে দেখার মধ্যে, সেই প্রকৃতির অনেক সংস্পর্শে আসার মধ্যে বা তাদের সেই সমস্যাটার মধ্যে থাকার মধ্যে দিয়ে সেটাকে সমাধান না করেই তারা এমন একটা অনুভূতি নিজের মধ্যে, এমন একটা অংশকে আবিষ্কার করছে, তারা সেই সমস্যাটার ওধারে চলে যাচ্ছে, সেখান থেকে তারা ট্রান্সেন্ডেন্ট করে যাচ্ছে। তাদের কাছে সেই সমস্যাটাকে অবজেক্টিভলি প্র্যাকটিক্যাল জীবনে সমাধান করতে হচ্ছে এমনটা নয়, তারা সেই সমস্যাটাকে ট্রান্সেন্ডেন্ট করে যাচ্ছে। তো যেখানে বঙ্কিমচন্দ্রের উপন্যাস আমাদেরকে এটা শেখানোর চেষ্টা করছে, একটা প্রবলেম বিশেষ করে সামাজিক এবং রাজনৈতিক, সেটাকে সমাধান করা, একটা সোশ্যাল, পলিটিক্যাল বা একটা হিস্টোরিক্যাল মুভমেন্টের দিকে আমাদেরকে সিডিউস করার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো লেখক যারা হচ্ছে কি সেই প্রবলেমসগুলোকে টোটালি ওভারকাম করে যাওয়া, প্রবলেমসগুলোকে ট্রান্সেন্ডেন্ট করে যাওয়া, যার ফলে তার উপন্যাসের মধ্যে একটা মিস্টিক্যাল সেন্সিবিলিটি খুঁজে পাওয়া যায়। তার উপন্যাসের মধ্যে এমন একটা ফিলিংস বা এমন একটা মেন্টাল স্টেট আমরা আবিষ্কার করি, যেটা হচ্ছে কি প্রত্যেক দিনের যে মান্ডেন জিনিসগুলো, প্রত্যেক দিন যে ছোটোখাটো একটা বিড়াল আসছে বা একটা রাস্তায় কোনো কুকুর ডাকছে বা একটা গাছের পাতা বা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সেগুলো দেখার মাধ্যমে সেই প্রতিদিনের স্বাভাবিক জিনিসগুলোর মধ্যেই একটা অস্বাভাবিক, প্রতিদিনের বাস্তবতার মধ্যে একটা অতিবাস্তব কোনো একটা অনুভূতিকে আমরা আবিষ্কার করে ফেলতে পারি। সেটাই হচ্ছে কি বঙ্কিমচন্দ্র এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে একটা ডিফারেন্স। এবারে যদি আমরা দেখি বঙ্কিমচন্দ্রের সাথে ফর এক্সাম্পল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কিছু পার্থক্যকে বোঝার চেষ্টা করি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি করেন, তার উপন্যাস কখনো একটা লোকাল জিনিসের মধ্যে থেকে ধীরে ধীরে একটা ইউনিভার্সাল জিনিসের মধ্যে উঠে আসার চেষ্টা করে। একটা ফর এক্সাম্পল যদি আমরা হাঁসুলিবাকের উপকথা অথবা যদি আমরা ফর এক্সাম্পল অথবা আরোগ্য নিকেতন বা ওনার আরেকটা খুবই বিখ্যাত উপন্যাস যেটা হচ্ছে কবি, খুব ভালো লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সেখানে কি করেন, ওনার যে লেখার স্টাইলটা সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার বিষয়, কোনো একজন মানুষ, দুজন মানুষ বা কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে উনি কথা বলছেন, কথা বলতে বলতে একটা ইউনিভার্সাল জায়গাতে পৌঁছে যাচ্ছেন। প্রেম কি, ভালোবাসা কি, মৃত্যু কি। যেমন আরোগ্য নিকেতন উপন্যাসে তিনি মৃত্যু কি সেটা নিয়ে আলোচনা করছেন। এবার মৃত্যু কোনো একটা নির্দিষ্ট জিনিস নয়, এটা ইউনিভার্সাল, সবার জীবনেই মৃত্যু আসে, তার প্রিয়জন মারা যায়, সে নিজে একদিন মারা যাবে। প্রেম বা ভালোবাসা এটা কোনো একটা নির্দিষ্ট জিনিস নয়, এটা সবার জীবনেই আসে। বা যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যদি আমরা হাঁসুলিবাকের উপকথার কথা ভাবি, সেখানে একটা দৃশ্য আছে যেখানে কোপাই নদীর তীরে তার বালুর চরে রাতের অন্ধকারে নায়ক চরিত্র এবং অন্যান্য কিছু মানুষের চরিত্রের মধ্যে বা অন্য একজন ভিলেন চরিত্র, তাদের মধ্যে একটা যুদ্ধ, একটা লাঠি নিয়ে খেলাখেলি হচ্ছে। কেন? কারণ যে নায়ক চরিত্র সে ভালোবাসে সেই ভিলেন চরিত্রের যে ওয়াইফ তাকে। তো কোপাই নদীর ধারে বালুর তীরে রাতের অন্ধকারে দুজন মানুষ মারামারি করছে কেন? তাদের প্রেম ভালোবাসাকে নিজেদের কাছে ধরে রাখার জন্য। ঠিক আছে, নাও এই যে ভালোবাসা সেটা অ্যাকচুয়ালি কি ইউনিভার্সাল, কিন্তু উপন্যাসগুলো সবসময় শুরু হয় একটা পার্টিকুলার, একটা লোকাল জিনিস দিয়ে, তারপর সেটা একটা ইউনিভার্সালে পৌঁছায়। কিন্তু বঙ্কিমচন্দ্রের উপন্যাসের ক্ষেত্রে উল্টো, তিনি একটা ইউনিভার্সাল জিনিসকেই বেশি প্রাধান্য দেন এবং তার মধ্যে উনি অনেকগুলো লোকালিটিকে দেখানোর চেষ্টা করেন। একটা বড় কোনো সংগঠন বা গোষ্ঠী এবং কোনো একটা পার্টিকুলার চরিত্র, তারা একে অপরের সংস্পর্শে আসছে। যেমন ফর এক্সাম্পল যদি আমরা দেখি আনন্দমঠ উপন্যাসে কোনো একজন চরিত্র এবং সন্ন্যাসীদের একটা গ্রুপ অফ পিপিল আছে, একটা কাল্ট বা একটা গোষ্ঠী আছে। সেই একজন চরিত্র তার জীবনের বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে সেই যে গ্রুপ অফ চরিত্র তাদের সংস্পর্শে আসে, তারপর ঘটনাগুলো পরপর চলছে। অর্থাৎ এখানে লোকাল, পার্টিকুলার আর ইউনিভার্সাল দুটোই পুরোপুরি ডিফাইন্ড নয়, একটা আর একটা সংস্পর্শে আসে, এসে মিলে মিশে যাচ্ছে।
আবার ফর এক্সাম্পল যদি মৃণালিনী উপন্যাসটা দেখি সেক্ষেত্রেও তাই, একটা যে মঙ্ক সে তার শিষ্যকে বলছে যে তুমি এই অমুক অমুক কাজগুলো করবে এবং এতদিন ধরে তুমি তোমার প্রেমিকার সঙ্গে দেখা করতে পারবে না 1 বছর ধরে, কারণ তোমার এই কাজগুলো করতে হবে, এটার উপর আমাদের দেশের বিভিন্ন জিনিস নির্ভর করছে। তাহলে এখানে কি তার শিষ্যকে এই আদেশ দেওয়ার জন্য এবং সেই যে মৃণালিনী যে নায়িকা চরিত্র তাকে একটা জায়গাতে সেই মানে যে মঙ্ক বা যে সন্ন্যাসী তিনি একটা জায়গাতে তাকে লুকিয়ে রেখেছেন যাতে করে নায়ক তার সঙ্গে দেখা করতে না পারে, এবং এর মধ্যে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট উঠে আসছে। তো এইভাবে হচ্ছে কি পার্টিকুলার আর ইউনিভার্সাল মিলে মিশে যাচ্ছে, ঠিক আছে। তো যেখানে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে দেখি পার্টিকুলারটা চলতে চলতে ইউনিভার্সাল হয়ে গেছে বা ইউনিভার্সালটা চলতে চলতে পার্টিকুলার হয়ে গেছে, ঠিক এমনটা। বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসের একটা পথকৃৎ বা একটা পথপ্রদর্শক হিসেবে তিনি সেই সময়কাল বা সেই যে ইতিহাসের ক্ষেত্র তার মধ্যেই তিনি বিচরণ করছেন, সেই সময়কার যে রাজনৈতিক বা অর্থনৈতিক বা সামাজিক যে সমস্যা তার মধ্যেই তার উপন্যাসগুলো কাজ করছে। কিন্তু যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেখি তাহলে আমরা সেখানে দেখতে পাবো একটা বিশ্ব মানবতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে হচ্ছে মানে সমগ্র মানব ধর্মই হচ্ছে সমান বা সমগ্র মানব ধর্মের একটা একটা প্রিন্সিপাল বা একটা অ্যাক্সিওম হিসেবে তিনি সেখানে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মধ্যে তার কাছে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে কি হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের নিচে বা তার একটা সাব ক্যাটাগরির মধ্যে হচ্ছে ভারতবর্ষ আসছে, তার কাছে হিন্দু ধর্মটাই হচ্ছে প্রকৃত ভারতবর্ষের প্রধান যে সত্তা বা বস্তু। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কিন্তু ঠিক এমনটা নয়, ঠিক এর উল্টোটা। তার কাছে ভারতবর্ষটাই হচ্ছে মহান, ভারতবর্ষের নানা রূপ এবং নানা রঙের মধ্যে একটা বিশেষ রূপ হচ্ছে কি হিন্দু ধর্ম। তার মধ্যে আরও অন্যান্য জিনিস থাকতে পারে, বিশেষ করে তার লেখা গোরা উপন্যাসের মধ্যে এই জিনিসটা তার শেষ ভাগে খুব ভালোভাবে উঠে আসে, এবং আরও অন্যান্য উপন্যাসেও আছে, বাট গোরা উপন্যাসে বিশেষভাবে উঠে আসে। কিন্তু বঙ্কিমচন্দ্রের কাছে কি হিন্দু ধর্মটাই প্রধান এবং তার আলোতেই ভারতবর্ষ আলোকিত হচ্ছে, ঠিক এমনটা। ওকে, এবং বঙ্কিমচন্দ্র কোথাও একটা বলতে গেলে অনেক বেশি সংরক্ষণশীল, একটা কোনো একটা সীমাবদ্ধতা, কোনো একটা পরিধির মধ্যে তিনি তার সমস্ত লেখালেখি বা সাহিত্য দর্শনকে তিনি পরিচালনা করছেন। অন্যদিকে যদি আমরা দেখি শরৎচন্দ্রের লেখা, তার মনোভাব সমাজে নারীর অবস্থান সম্পর্কে বা সমাজের ন্যায় বিচার সম্পর্কে সেটা অনেক বেশি উন্মুক্ত বঙ্কিমচন্দ্রের তুলনায় বলতে গেলে। এবার যদি আমরা বিভূতিভূষণের সম্পর্কে, বিভূতিভূষণের আপেক্ষিকে আমরা যদি বঙ্কিমচন্দ্রকে দেখি, বিভূতিভূষণ প্রকৃত অর্থে একজন টাইমলেস রাইটার, অর্থাৎ তার লেখাগুলো কোনো সময় কাল বা দেশ তার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি প্রকৃতির সাথে মানবের যে সম্পর্ক সেটাকে তিনি দেখানোর চেষ্টা করেছেন, এবং তিনি একটা বাস্তবের ঊর্ধ্বে মানুষের একটা পথ বা একটা দৃষ্টিকে তিনি মানে খুলে দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ বলতে গেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক বেশি বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে সব কিছুকে দেখেছেন, এবং যেখানে বঙ্কিমচন্দ্র অনেক বেশি রক্ষণশীল দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে দেখেছেন। ওকে, তবে হতে পারে সেই সময়কালের জন্য ওটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ছিল, বঙ্কিমচন্দ্রের এই রক্ষণশীল দৃষ্টিভঙ্গি। ওকে, তবে এটা মনে রাখতে হবে যে বঙ্কিমচন্দ্র কিন্তু বাংলা সাহিত্যের পথপ্রদর্শক, অর্থাৎ তার পরবর্তীতে যত লেখক এসেছে, ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ ঠাকুরকে ধরে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বঙ্কিমচন্দ্রের দ্বারা প্রভাবিত হয়েছে, এবং বঙ্কিমচন্দ্রের এই যে সাহিত্য সৃষ্টি সেটা ছাড়া বাংলা সাহিত্য সম্পূর্ণরূপে হচ্ছে অসম্ভব ছিল। তো বঙ্কিমচন্দ্রের লেখা হিন্দু ধর্মের পুনর্জাগরণ, জাতীয়তাবাদ বা কখনো কখনো সমাজ সংস্কার, এই ধরনের বিষয়গুলো তিনি তুলে ধরার চেষ্টা করেন। তো এই ছিল বঙ্কিমচন্দ্রের উপন্যাস নিয়ে আলোচনা। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর যদি তোমরা চাও যে বঙ্কিমচন্দ্রের উপন্যাস নিয়ে যেমন আজকে আলোচনা করলাম অন্যান্য লেখকদের আপেক্ষিকে, ঠিক তেমনভাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নিয়ে আলোচনা করতে পারি, বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে আলোচনা করতে পারি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমার সবথেকে প্রিয় লেখক, যাকে আমার সবথেকে ভালো লাগে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, তাদের সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে। এবং আরও একটা জিনিস তোমাদেরকে আমি জানাতে চাই যে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এই আগস্ট মান্থের মধ্যে আমরা একটা কোর্স লঞ্চ করছি, যে কোর্সটা হচ্ছে অ্যাডভান্স মাইন্ডসেট, যেখানে আমরা বিভিন্ন রকম মাইন্ডসেটকে কীভাবে ডেভেলপ করতে হয় সেটা সম্পর্কে জানবো, এবং যেখানে আমরা এমন কিছু মাইন্ডসেট জানবো যেটা হোল ওয়ার্ল্ডের মাত্র 1% মানুষের মধ্যে যে মাইন্ডসেটগুলো এক্সিস্ট করে, যেটাকে আমরা বলছি অ্যাডভান্স মাইন্ডসেট, সেটা আমরা এই কোর্সের 3rd চ্যাপ্টারে গিয়ে জানবো। এবং 1st চ্যাপ্টারে আমরা কমন সেন্সিক্যাল মাইন্ডসেট সম্পর্কে জানবো, এবং 2nd চ্যাপ্টারে আমরা ভ্যালুয়েবল মাইন্ডসেট সম্পর্কে জানবো। এবং এই 3টে চ্যাপ্টার জুড়ে আমরা একটা চেকলিস্ট অফ মাইন্ডসেট পাচ্ছি, যেটা আমাদেরকে চেক করে দেখতে হবে এর মধ্যে কোন কোন মাইন্ডসেটগুলো আমাদের মধ্যে আছে, কোনগুলো নেই, কোনগুলোর ভুল মাইন্ডসেট তৈরি হয়ে আছে, তারপর সেগুলোকে কারেকশন করতে হবে। করলে আমরা জীবনে অনেক বেশি এগিয়ে যেতে পারবো, এবং যে ধরনের জীবন আমরা কাটাতে চাই সেই ধরনের জীবনের আরও অনেক কাছাকাছি পৌঁছাতে পারবো।
মাইন্ডসেট ছাড়া কোনো কিছুই পসিবল নয়। তুমি তোমার হ্যাবিটস তৈরি করতে পারবে না যদি তোমার মধ্যে মাইন্ডসেট না থাকে। তুমি তোমার জীবনের ভিশন বা পারপাস সম্পর্কে জানতে পারবে না যদি তোমার মধ্যে মাইন্ডসেট না থাকে। মাইন্ডসেট হচ্ছে সবথেকে বেসিক, সবথেকে এসেনশিয়াল জিনিস। মাইন্ডসেট হচ্ছে প্রধান এবং সবথেকে প্রথম জিনিস। তারপর হ্যাবিট তৈরি করা বা হচ্ছে পারপাস বা হচ্ছে ডিসিপ্লিন বা ডেডিকেশন, এই সব কিছু তারপর আসে। সবার প্রথমে একটা মাইন্ডসেট তৈরি হয়। তো সেই জন্য এই কোর্সটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা এই কোর্সের সঙ্গে যুক্ত হবে এবং এই কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে যে কোনো একটা বেসিক অ্যামাউন্টের ডোনেশন দিয়ে তোমরা যুক্ত হতে পারো। কোনো রকম কিছু পে করতে হবে না, যেটা তোমার স্বাচ্ছন্দ্য মতো, তোমার যা আর্থিক সিচুয়েশান সেই অনুযায়ী। তুমি চাইলে 1 টাকা দিয়েও যুক্ত হতে পারো, 1 টাকা ডোনেট করে আমাদেরকে। আবার তুমি চাইলে আমাদেরকে হেল্প করতে চাইলে তুমি 100, 200 বা 500 টাকা আমাদেরকে ডোনেট করতে পারো, তোমার যতটা আর্থিক ক্ষমতা আছে সেই অনুযায়ী। ওকে, এটা একটা ডোনেশনের উপরে বেসড কোর্স হবে, যেটা আমরা এই মান্থের মধ্যে লঞ্চ করব এবং খুব শীঘ্রই আমাদের কমিউনিটি পোস্টে এবং আমাদের ভিডিওর মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। সেখানে হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা, মানে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করার মাধ্যমে তোমরা এই কোর্সে যুক্ত হতে পারবে। ওকে, আমাদের সমস্ত কোর্স রেকর্ড করা হয়ে গেছে, জাস্ট বেসিক কিছু এডিটিংয়ের কাজ চলছে, সেটা হয়ে গেলেই আমরা এই মান্থের মধ্যে ওটা লঞ্চ করব। থ্যাংক ইউ সো মাচ। এবং পরে তোমরা কি বাংলা সাহিত্যের উপরে আরও কিছু ভিডিওস পেতে চাও, নাকি আমি সাইকোলজি বা সাইকো অ্যানালিসিস বা ফিলোসফির উপরে আলোচনা করব, গ্রিক ফিলোসফি, প্লেটো, অ্যারিস্টটলের উপরে, সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাও। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো, টাটা।